আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সরল রেখার পঞ্চম মাস্টার ক্লাসে। এবং যথারীতি তোমাদের সাথে আজকে আমি আছি শোভন। সো চলো আমরা দেখি আজকে আমরা কোন কোন টাইপের ম্যাথগুলো করব। সো আজকে আমরা 4টা টাইপের ম্যাথ করব। প্রথমত হচ্ছে একই সরলরেখা নির্দেশ করার শর্ত দেখব, 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার সংক্রান্ত ম্যাথগুলো দেখব। এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু পরের দুইটা আবার খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত এবং লম্ব রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তো চলো শুরু করে ফেলি। প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে দুইটি সরলরেখা একই রেখা নির্দেশ করলে কি হবে বা কোন শর্তে। যেমন কথাটার মানে আসলে কি, মনে করি এখানে আমি একটা সরলরেখা অঙ্কন করলাম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এখন আমি আরেকটা সমীকরণ মনে করো লিখলাম, সমীকরণটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0। এখন এটা কখন সম্ভব হবে? যদি কিনা মনে করো এই যে সাদা লেখা আমি যে সমীকরণটা লিখেছি, এইটা মনে করো করে কি এই সরল রেখার উপর সমপতিত হয়। অর্থাৎ এখানে হলুদ রেখা আর সাদা রেখা হচ্ছে একই রেখা, এবং এটা ঠিক তখনই সম্ভব হবে যদি কিনা তাদের সহগগুলোর অনুপাত কি হয়, সমান হয়। ঠিক আছে। সো জাস্ট খুব ছোট্ট একটা কনসেপ্ট ব্যবহার করে এই টাইপের সবগুলো ম্যাথ করে ফেলা যাবে। যেমন আমরা ম্যাথ শুরু করে ফেলি। প্রথম যে ম্যাথটা আছে, এখানে একটি ইকুয়েশন দেওয়া। তো এখানে আমরা যেটা করতে পারি, তাড়াহুড়া করতে গিয়ে ছোট্ট একটা ভুল করতে পারি। ভুলটা কি তুমি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সবগুলা টার্ম বাম পাশে আছে এবং জিরোটা কিন্তু ডান পাশে আছে। অনুরূপভাবে এখানেও সবগুলা টার্ম বাম পাশে আছে, জিরোটা হচ্ছে ডান পাশে আছে। তো যখন কিনা আসলে ম্যাথগুলা দেয়, ইচ্ছা করে মাঝে মধ্যে কনস্ট্যান্ট টার্মটা ডান পাশে দিয়ে দেয় যে কোনো একটার, এবং এই কাজটা করে যেন তুমি কনফিডেন্টলি ভুল করতে পারো। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যেমন আমি যদি কিনা প্রথম ম্যাথটার কথা বলি, দেখো কিন্তু সরলরেখার যে সাধারণ সমীকরণ সেটাই লিখেছে, ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এইটা ঠিক আছে, কিন্তু ওই পাশে ওরা কি করেছে, ইচ্ছা করে 15টাকে ওরা ডান পাশে লিখেছে। তাহলে এখানে সি এর মান কত বা সি2 এর মান কত? তুমি হয়তো বলবা ভাইয়া 15, বাট না, এখানে সি2 এর মান হচ্ছে -15। কেন? কারণ এটাকে যদি আমি একটু ঠিকঠাক করে লিখি, এটা কি আসবে 5ax প্লাস 8by মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 0। সো এবার দেখো সি2 এর মানটা কিন্তু আসলে -15 আসছে। সো আমরা যখন এই ম্যাথগুলো করবো, এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকবো। যেমন আমরা যদি পরের ম্যাথটার দিকেও তাকাই, দেখো এখানেও কিন্তু ওরা ইচ্ছা করে পি এর মানটা ডান পাশে দিয়েছে। সো ম্যাক্সিমাম ম্যাথে আমি যেটা দেখলাম, যেমন এখানে দেখো 21 কে ডান পাশে দিয়েছে। যদি দুইটাই ডান পাশে দিত বা দুইটাই বাম পাশে দিত, কোনো সমস্যা ছিল না। কিন্তু ওরা যখন এই জিগজ্যাগ করে দিচ্ছে, তখন কিন্তু প্লাস মাইনাসটা ম্যাটার করবে। সো একটু কেয়ারফুল থাকতে হবে। তো যাই হোক, আমরা আবার মূল ম্যাথটা আরেকবার দেখি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। তো কি করব দেখো, এই ওরা বলেছে দুইটি যে সরলরেখা আছে তারা একই সরলরেখা নির্দেশ করছে, তাহলে এ আর বি এর মান কত। তো দুটো যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে তাদের সহগগুলোর অনুপাত কি হবে, সমান। তাহলে দেখো প্রথমে এক্স এর সহগ কত 2, দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ কত 5a, তারপর আবার প্রথম সমীকরণে এক্স এর সহগ কত, ওয়াই এর সহগ কত -5, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ কত 8b, প্রথম সমীকরণে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম কত 9, আর দ্বিতীয় সমীকরণে কনস্ট্যান্ট টার্ম কত -15। বি কেয়ারফুল, ঠিক আছে। অলরাইট, সো এবার আমি যদি কিনা একটু এখানে কাটাকাটি করে নেই, এখানে হচ্ছে 3 দিয়ে যদি কাটি, এটা হয়ে যাবে 3 আর এটা হবে হচ্ছে -5। তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো একটু ইজি হবে। ওরা জানতে চেয়েছে এ আর বি এর মান। সো আমরা যদি এ আর বি এর মান বের করতে চাই, প্রথমে প্রথমটুকু যদি নেই 2 আর 5 এ, এটা সমান আমি কত লিখতে পারি 3/-5। দেন এখানে যদি আমি এরপর ক্যালকুলেট করি, 5 আর -5 কাটা, তাহলে ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে গেল। আমরা যেটা করতে পারি, এই পাশে আসবে থ্রাইসে, ওই পাশে আসবে -2, ক্যালকুলেট করলে এ সমান চলে আসবে -2/3। যেখানে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটা অপশনই আছে -2/3, সেটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, -2/3 অপশন এ, সরি, অপশন এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু আসলে পুরো ম্যাথটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। বাট যেহেতু আমি তোমাদের এখন ক্লাসে পড়াচ্ছি, আমি বি এর মানও বের করে দেখাবো। বাট আমরা কিন্তু এক্সাম হলে এইভাবে একটু স্ট্র্যাটেজিক হওয়ার ট্রাই করবো, কারণ এখানে কেবলমাত্র একটাই -2/3 আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এবার তাহলে পরের পার্টটুকু করি। পরের পার্টটুকু আমি বি এর মান বের করব। তাহলে এখানে -5, এখানে 8b ইকুয়াল আসবে 3, আর এখানে -5। তো দেন আমি যদি ফার্দার এদেরকে ক্যালকুলেট করি, দেখো তাহলে এখানে যে জিনিসটা হবে, আমি যদি এই কোনাকুনি গুণ করি, এই পাশে চলে আসবে 25, এই কোনাকুনি গুণ করলে 24b, তার মানে হচ্ছে বি ইকুয়াল 25/24। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এটাই হচ্ছে কনফার্ম, এটা ঠিক আছে। যখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই, সো নেক্সট ম্যাথেও সিমিলার ভাবে ওরা বলেছে একই সরলরেখা নির্দেশ করছে, তাহলে হচ্ছে আমরা আবার অনুপাতগুলা লিখবো। সো প্রথমে এক্স এর অনুপাত হচ্ছে সহগ হচ্ছে 2, দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ হচ্ছে cos আলফা,
দেন এখানে প্রথম সমীকরণের সহগ হচ্ছে 3, দ্বিতীয় সমীকরণে y এর সহগ হচ্ছে sin আলফা, প্রথম সমীকরণে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -4, দ্বিতীয় সমীকরণে কত p নাকি -p? ঠিক আছে, এটা অবশ্যই হবে -p। কেন এটা -p হবে? কারণ যে অলরেডি ভাইয়া বলেছিলাম যে সবগুলাকে ax + by + c এই ফরম্যাটে লিখতে হবে। তাহলে x cos আলফা + y sin আলফা -p = 0। আমরা এক্সাম হলে সময় বাঁচানোর জন্য এই জিনিসগুলো লিখবো না, বাট একটু কেয়ারফুল থাকতে হবে যাতে এইখানে আবার ভুল না হয়ে যায়। তো যাই হোক, এখানে যেহেতু দুইটাতেই হচ্ছে মাইনাস আছে, আমি তাহলে কাটাকাটি করে মাইনাসে মাইনাসে প্লাস বানাই দিলাম। এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ওরা আমাকে পি এর মান বের করতে বলেছে। এটা কিন্তু আগের ম্যাথটার মতো না, এখানে আমার অনেক কিছু আননোন। এখানে কজ আলফা আননোন, সাইন আলফা আননোন। আগের ম্যাথে দেখো এ আর বি আননোন ছিল, বাট এই পার্টের ভ্যালু কিন্তু আমি জানতাম। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা একটা ছোট ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। তো ঝামেলাটাও সলিউশন খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান কত 1, তাই না? তাহলে আমরা এখন যে কাজটা করবো, এখানে সাইন এবং কজের মান বের করব। যেমন এখানে দেখো, আমি যদি কিনা প্রথমটা এবং লাস্টেরটা নিই, তাহলে 2/cos আলফা ইকুয়াল আসবে হচ্ছে 4/p। আমি যদি এখানে কাটাকাটি করি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে আমি সিম্পলিফাই করলে যে জিনিসটা পাচ্ছি cos আলফা ইকুয়াল আমি পাবো হচ্ছে, এটাকে cos আলফা এই বরাবর নিয়ে যাই, তাহলে এটা আসবে p/2। আমরা মুখে মুখে এটাকে ক্যালকুলেট করে ফেলবো। দেন আমি যদি আবার ওই পাশে যাই, এখানে কি আছে 3/sin আলফা, এখানে আসবে হচ্ছে 4/p। দেন এটাকেও যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে হচ্ছে 4sin আলফা ইকুয়ালস হচ্ছে থ্রাইস p, বা এটাকে আমি বলতে পারি হচ্ছে sin আলফা ইকুয়ালস টু থ্রাইস p/4। দেন এবার আমি একটা কাজ করি, এদের দুজনকে বর্গ করে যোগ করে দিই। ঠিক আছে, তো বর্গ করে যদি যোগ করি, প্রথমটাকে বর্গ করলে কত আসবে? এই পাশে আসবে হচ্ছে p²/4। দ্বিতীয়টাকে যদি আমি বর্গ করি, কত আসবে? 9p² / 16। ওকে, আচ্ছা, আর এই পাশে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা উইচ ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেন আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি, এখানে নিচে আসবে হচ্ছে 16, এখানে আসবে 4p² প্লাস 9p² ইকুয়াল হচ্ছে 1। দেন আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি, 13p² ইকুয়াল আসবে হচ্ছে 16। দেন এখানে হচ্ছে p² ইকুয়ালস টু হচ্ছে 16/13। দেন p ইকুয়ালস টু হচ্ছে √4টাকে আমি একবার উপরে লিখে ফেলি, তাহলে এখানে হচ্ছে উপরে 4/√13। তো এখানে হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ ভাবতে পারো যে ভাইয়া এখানে আপনি প্লাস মাইনাস দিলেন না কেন? এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ আমরা গত ক্লাসে শিখেছি পি মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখার যে লম্ব দূরত্ব, আর দূরত্ব সবসময় পজিটিভ হয়। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে এই ডি। ওকে, ঠিক আছে, আমরা এবার তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটাতে কি আছে? সো নেক্সট ম্যাথটা অনেকটা ওই প্রথম ম্যাথটার মতোই সহজ আছে। সো প্রথমে এক্স এর সহগ কত 3, পরের সমীকরণ এক্স এর সহগ কত টুয়াইজে, দ্বিতীয়টায় প্রথমটায় ওয়াই এর সহগ কত 7, তারপর এখানে হচ্ছে -3b হচ্ছে ওয়াই এর সহগ। দেন এরপর এখানে আমার কনস্ট্যান্ট টার্ম কত? ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -21 আর ওই পাশে হচ্ছে 6। সো এই ছোটখাটো ব্যাপারগুলোই লক্ষ্য রাখতে হবে। দেন এখানে যদি কিনা হচ্ছে আমরা কাটাকাটি করি, এখানে আসবে হচ্ছে 2 আর এখানে আসবে হচ্ছে 7। কাটাকাটি করে নিলে হয় কি, পরের ক্যালকুলেশন গুলো আর একটু ইজি হয়। ওকে ফাইন, তাহলে এবার আমরা যদি কিনা পরেরটায় চলে যাই, তাহলে এরপর আমরা যেটা দেখতে পাবো যে এখানে 3/2a ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে -7/2, আর অন্য পাশে আমরা লিখতে পারবো 7/-3b ইকুয়াল -7/2। দেন আমরা এখন ফার্দার ক্যালকুলেট করতে থাকি। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা প্রথমে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমরা যেটা পাচ্ছি a ইকুয়ালস টু -3/7। তো দেখি অপশন কোনটা আছে। অপশন একটাই আছে, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাট আমরা তাও আবার একটু ক্যালকুলেশনটা দেখে নিই। এখানে হচ্ছে এই 7 আর এই 7 কাটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস ধরে নিতে পারি, তাহলে এখানে বি ইকুয়ালস টু আমি যেটা বলতে পারি 2/3। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এটা অনেকটা প্রথম ম্যাথটার মতোই ছিল, জাস্ট ওই যে সেম জায়গাটাতেই কেয়ারফুল থাকতে হবে যে আমরা এটা বুঝতে পারছি কিনা। যাই হোক, এখান থেকে রিটার্ন একটা ম্যাথ এসেছে এবং ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। এটা অনেকটা আমাদের সেকেন্ড ম্যাথটার মতোই ইন্টারেস্টিং এই সেন্সে যে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এবার পিও বের করতে হবে, আলফাও বের করতে হবে। তো এটা কিভাবে করে চলো আমরা দেখি। তো আমরা ঠিক আগের মতো আমরা প্রথমে হচ্ছে এক্স এর সহগ লিখবো প্রথম সমীকরণে, দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ হচ্ছে কজ আলফা। দেন এখানে হচ্ছে √3 ওয়াই এর সহগ, দেন এখানে হচ্ছে সাইন আলফা। দেন এখানে হচ্ছে আবার আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 2 আর এখানে পাচ্ছি -p। অলরাইট, সো দেখো
কেন মাইনাস পি করেছি এটা আমি অলরেডি অনেকবার এক্সপ্লেন করে ফেলেছি। তো এবার দেখো আমি যে কাজটা করবো আগের মতো, আমি যদি কিনা পি বা সাইন আলফা কজ আলফা কিছু একটা বের করতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে শুধু কজ আলফার মান বের করা। তাহলে এখানে আমি যে একটু যদি ভেঙেই লিখি তোমাদের সুবিধার্থে, যে এখানে প্রথমে হচ্ছে 3 cos আলফা ইকুয়াল হচ্ছে 2 - p, আর অন্য পাশে √3 sin আলফা ইকুয়াল 2 - p। দেন আমি যদি এদেরকে এখন ক্যালকুলেট করি, আমরা কি পাবো? এই পাশে পাবো 2 cos আলফা ইকুয়াল -3p, বা আমি একবারে লিখতে পাচ্ছি cos আলফা ইকুয়ালস -3p/2। অন্য পাশে আমরা এখানে পাচ্ছি 2 sin আলফা ইকুয়াল -p/√3, সরি গুণ হবে, এখানে পাবো √3p, আগে একটা আসবে মাইনাস, আর এখানে আবার আমি পাবো হচ্ছে সাইন আলফা ইকুয়াল -√3 আর নিচে হচ্ছে 2। ওকে, তাহলে এবার আমি যেটা করব ঠিক আগের ম্যাথসটার মতো, যে আমি এখন এদেরকে যোগ করব, বর্গ করে যোগ করব। সো যদি আমি দুই পাশে বর্গ করি, এই পাশে আসবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হুইচ ইজ ইভেন্চুয়ালি 1, আর অন্য পাশে আসবে হচ্ছে 9p² প্লাস এখানে আসবে হচ্ছে 3p²/4। দেন এদেরকে আমি ক্যালকুলেট করি, পাশে 1, এখানে আসবে হচ্ছে 4, এখানে 9 আর 13 হবে হচ্ছে 14p², দেন 4 আর 12 যদি কাটি উপরে হবে অনলি 3p²। তাহলে এই পাশে আমি যেটা পাচ্ছি p² ইকুয়ালস টু 1/3, দেন p সমান ±1/√3। ভাইয়া কিন্তু ভুলটা ইচ্ছা করে করেছি, বি কেয়ারফুল। পি সমান অনেকে, এখন তো আর এমসিকিউ নাই যে এখানে হচ্ছে অপশন থাকবে, তো অনেকেই যেটা করতে পারো তাড়াহুড়ায় আবেগের বশবর্তী হয়ে পি সমান ±1/√3 লিখে ফেলতে পারো, বাট আমরা অলরেডি কিন্তু একবার বলেছি যে পি এর মান কখনো নেগেটিভ হবে না, কারণ পি হচ্ছে একটা দূরত্ব। তাহলে এখানে কিন্তু কেবলমাত্র পজিটিভটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা একটু কেয়ারফুল থাকবো। এবার আমি যদি কিনা অন্য মানটা বের করতে চাই, অর্থাৎ আমি যদি কিনা এখন আলফার মানটা বের করতে চাই, তো আলফার মানটা আমি কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য করে দেখো। সো আলফার মান যদি বের করতে চাই, এখানে অলরেডি সাইন আলফার মান আছে, কজ আলফার মান আছে, তো আমি একটাকে আরেকটা দ্বারা জাস্ট ভাগ করে দিই। আমি সাইন আলফা দ্বারা কজ আলফাকে যদি ভাগ করি, এই পাশে আসবে হচ্ছে ট্যান আলফা, আর অন্যদিকে আসবে যেটা সাইন আলফার মান কত, -√3p/2, আর এখানে আসবে হচ্ছে -3p/2। তো এখন আমি যদি কিনা এটাকে আবার একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে যেটা পাবো, এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, 2 আর 2 কাটা, পি আর পি কাটা, তাহলে এখানে √3/3 আছে। তো এটাকে আমি চাইলে একেবারে যেটা লিখতে পারি, এখানে আসবে √3/3, বা এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1/√3। আর আমরা সবাই জানি যে এখানে আমরা যেটা লিখবো যে ট্যান আলফা সমান এখানে 1/√3। আচ্ছা আমি একবারই মান বসিয়ে দিই, তাহলে এখানে আমি 1/√3 মান আমি কত পাচ্ছি, সেটা পাচ্ছি 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখন মেজরিটি স্টুডেন্ট যে কাজটা করবে, আলফা সমান 30 ডিগ্রি এক্সাম্পলে লিখে দিয়ে আসবে, কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, আলফা সমান কিন্তু 30 হবে না। কেন হবে না একটু দেখো। সো ট্যান এর মান কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ট্যান এর মান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তো এখানে যেহেতু আমি 1/√3 একটা মান পেয়েছি, ও ফার্স্ট কোয়াড্রেন্টেও হতে পারে মানে 30, অথবা থার্ড কোয়াড্রেন্টেও হতে পারে মানে 210। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোনটা হবে। খুবই সিম্পল অ্যান্সার, তুমি এখানে লক্ষ্য করে দেখো, এই যে কজ আলফা, এই যে কজ আলফা, এখানে 3 তো পজিটিভ নাম্বার, 2 ও পজিটিভ নাম্বার, পি ও পজিটিভ নাম্বার, তাহলে এদের আগে আছে মাইনাস, তার মানে এখানে কজ আলফা কি নেগেটিভ। আবার এখানে সাইন আলফা অনুরূপ ভাবে কি হবে, নেগেটিভ হবে। তো এখন দেখো ট্যান পজিটিভ কিন্তু সাইন এবং কজ উভয় নেগেটিভ, এটা কোন কোয়াড্রেন্টে পসিবল? এটা কেবলমাত্র থার্ড কোয়াড্রেন্টে পসিবল। তো তার মানে এখানে আমার অ্যান্সার কিন্তু 30 হবে না, আমার এখানে অ্যান্সার যেটা হবে 180 + 30। ঠিক আছে, উইচ ইজ ইভেন্চুয়ালি 210। আমরা আশা করি ত্রিকোণমিতির ক্লাসে এই জিনিসগুলো জানি। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে এটা আসলে কেন 210 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের এই টাইপের ম্যাথ। এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপটা হচ্ছে ডিউতে একবার এসেছিল। এটা এই টাইপের ম্যাথ আসার প্রবাবিলিটি আমি একটু কম মনে করি, কারণ হচ্ছে এটা একটু মানে মানটা বের করতে সময় লাগে, বাট তাও যে কোনো সময় কিন্তু এক্সামে চলে আসতে পারে, যেমন ডিউতে কিন্তু এসেছে একবার। তো চলো দেখি কি বলতে চাচ্ছে। তো এখানে মনে করো প্রথমে কনসেপ্টটা যদি একটু বুঝে নিই, কনসেপ্টটা খুবই সিম্পল। মনে করো তোমাকে 3টা সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে মনে করো এইটা, দ্বিতীয় সরলরেখা মনে করো এইটা, এবং তৃতীয় সরলরেখা মনে করো এইটা।
তো এই তিনটা সরলরেখা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, অর্থাৎ তিনটা সরলরেখা যদি কিনা সমবিন্দু হয়, তো তখন এটার শর্তটা কি? শর্ত হচ্ছে এদের যে সহগগুলো আছে সেই সহগগুলার যে নির্ণায়ক সেটার মান হবে হচ্ছে 0। তো চলো আমরা একটা ম্যাথ করি। যেমন এই ম্যাথটার দিকে তাকাও। তো আমাকে বলেছে যে এই তিনটা রেখা হচ্ছে সমবিন্দুগামী। তো যদি সমবিন্দুগামী হয়, যেহেতু এখানে বিভিন্ন কোএফিসিয়েন্টের জায়গায় এ বি আছে, আমাকে বলেছে এ এবং বি এর মানটা বের করতে। তো কিভাবে বের করব? খুব সহজ। আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম যে আমরা যে হচ্ছে সহগগুলো আছে তাদের হচ্ছে একটা নির্ণায়কের মান বের করব, যেটা সমান হবে 0। তো এখানে যদি আমি নির্ণায়কের মান বের করতে চাই, প্রথমে প্রথম সমীকরণে এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত 5, কনস্ট্যান্ট টার্ম কত। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, এটা কি 2 হবে নাকি -2 হবে? একটু চিন্তা করে দেখো, এটা হবে হচ্ছে -2। কেন? কারণ এই যে সে আগের কথা, C1টাকে কিন্তু আমরা এই পাশে ধরে ফর্মুলাটাকে জেনারেট করেছি। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে -2 লিখতে হবে। এবং দেখা যাবে স্টুডেন্টরা অনেকেই ভুলে হয়তো 2 লিখবে। এবং আমি গত ক্লাসে একবার তোমাদের বলেছিলাম যে যারা প্রশ্নগুলো ডিজাইন করে তারা মোস্ট কেসে এমন ভাবেই ডিজাইন করে যে ভুল করলে যে অ্যান্সারটা আসতে পারে সেটাও তারা অপশনে রেখে দেয়, যাতে তুমি কনফিডেন্টলি ভুল করতে পারো। বাট বি কেয়ারফুল, তোমরা যাতে এই ধরনের ভুল না হয়, ঠিক আছে? তো যাই হোক, এখানে -2 আসবে। দেন দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত 2, ওয়াই এর সহগ কত 3 এবং কনস্ট্যান্ট টার্ম কত 0, ঠিক আছে? আর এরপর প্রথম সমীকরণের সহগ হচ্ছে এ, তারপর মানে তৃতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে এ, ওয়াই এর সহগ হচ্ছে বি, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1। সো এই যে নির্ণায়কের মানটা বের করব, এটা সমান হচ্ছে 0। তো আশা করি তোমরা সবাই নির্ণায়কের মান বের করার ট্রিক্স গুলা জানো। এবং এক্ষেত্রে আশা করি তোমরা হচ্ছে শিখেছো বা তোমরা মাস্টার ক্লাসেই শিখবা ম্যাট্রিক্সের। সেটা হচ্ছে আমরা অলওয়েজ সেই রো বা কলামকে প্রেফার করব যেখানে 0 আছে, তাহলে উই বরাবর আর ক্যালকুলেট করা লাগে না। যেমন এখানে যদি আমি কলাম 3 বরাবর বিস্তার করি, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে? চলো আমরা একটু দেখি যে কলাম 3 বরাবর বিস্তার করলে কিভাবে ক্যালকুলেশনটা ইজি হয়। প্রথমত এখানে কি আছে? আমি লিখবো -2। -2 সাথে আমি কি লিখবো? -2 সাথে লিখবো হচ্ছে এর যে সহগুণক, সেটাকে আমি গুণ করব। সো আমি কি করব? এই বরাবর রো আর কলামকে বাদ দিয়ে দিব। সো রো কলাম বাদ দিয়ে দিলে কত থাকে? -2b, 2b - 3a। তাহলে এখানে আসবে হচ্ছে 2b - 3a। দেন প্লাস 0 ইন্টু তার সহগুণক। কিন্তু এই টার্মটা লেখার কোনো দরকার নেই, কারণ 0-র সাথে আমি যাই গুণ করবো না কেন ইভেন্চুয়ালি 0 হবে। এটাই একটা ট্রিক্স। তো তার মানে যদিও আমি বলেছিলাম এই ধরনের ম্যাথস আসার একটু সম্ভাবনা কম, বাট স্টিল ম্যাথটা এসেছে। কেন এসেছে? যে ওরা একটা 0 দিয়েছে, 0 দেওয়ার ফলে কিন্তু ক্যালকুলেশনের টাইমটা একটু কম লাগছে, ঠিক আছে? তো আশা করি এই ধরনের ম্যাথ যদি আসে, ইনশাআল্লাহ একটা 0-0 থাকবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। আর 0 না থাকলে একটু ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হবে আর কি। যাই হোক, আমি তাহলে এবার পরের টার্মটায় চলে যাই। এরপর কত আছে? এখানে 1 আছে। তো এখানে আমি +1 এর সাথে তার সহগুণক গুণ করব। আবার হচ্ছে এখানে 1 বরাবর রো কলাম বাদ, তাহলে এখানে কত 9 - 10। তাহলে এখানে আমি যেটা লিখবো, এই বরাবর আসবে হচ্ছে 9 - 10 ইকুয়াল কত 0। তাহলে শেষ, একদম ইজিলি হয়ে গেল। তাহলে এদিকে আমরা পাচ্ছি -2। আচ্ছা, একবারই গুণ করে ফেলি। তো একবার যদি গুণ করি, এখানে আসবে হচ্ছে -4b প্লাস 6a প্লাস এখানে আসবে হচ্ছে -1। তাহলে এখানে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি পুরো জিনিসটাকে একটু যদি সাজিয়ে লিখি, 6a - 4b ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 6a - 4b ইকুয়াল 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের এই ম্যাথ। এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট যে টাইপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা হবে যে তোমাকে একটি সরলরেখা দেওয়া থাকবে। সাপোজ হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0। তোমার কাজ হবে হচ্ছে লম্ব রেখার সমীকরণটা বের করা। তো এই লম্ব রেখার সমীকরণটা আমরা সবাই কলেজে শিখেছি যে এই লম্ব রেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস কে ইকুয়াল 0, ঠিক আছে? তো এরপর কি করতো ওরা? যেটা বলে দিত যে কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে এই রেখাটা, এই লম্ব রেখাটা। সাপোজ x1 y1 বরাবর হতো। দেন আমরা যেটা করতাম, x এবং y এর জায়গায় x1 y1 মান বসাতাম। বসিয়ে যেটা হতো, আমরা কে এর মান পেতাম। কে এর ওই মানটা আবার এই মূল সমীকরণে, এই সমীকরণটায় মনে করো 1 নং সমীকরণে বসিয়ে দিতাম। তাহলে কিন্তু আমি সরলরেখার সমীকরণটা পেয়ে যেতাম। তো এটার একটা খুব সুন্দর শর্টকাট আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দিই। যেমন তুমি কি করবা, এই যে ax প্লাস by সমান মনে করো এই পাশে আমি লিখলাম হচ্ছে কে প্লাস কে ইকুয়াল মনে করো আমি 0 লিখলাম। প্লাস কে ইকুয়াল মনে করো 0। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কে এর মান বের করা। তো এখন তুমি লক্ষ্য করে দেখো, আমি কে এর মান যখন বের করতে চাইবো, তাহলে কে সমান কত? এখানে -ax প্লাস by।
দেন আমি এক্স এবং ওয়াই এর জায়গায় কি x1 y1 বসাবো, তাহলে এখানে কি আসবে x1 আর y1, এটাই কিন্তু কে এর মান। এটাই যদি কিনা আমি মূল সমীকরণে বসাই, তাহলে দেখো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ax প্লাস by, এই কে এর মানটা বসাবো, তাহলে এটা কিরকম হবে দেখতে, মাইনাস ax1 প্লাস by1 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তো তুমি সহজে মনে রাখার জন্য, আচ্ছা জিরোটি একটু অন্য কালার দিয়ে লিখি, এটা মনে করো হচ্ছে ইকুয়াল হচ্ছে 0। তো তুমি সহজে মনে রাখার জন্য এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারো, সহজে তুমি এভাবে মনে রাখতে পারো যে ax প্লাস by ইকুয়াল ax1 প্লাস by1, দিস ইজ দ্য শর্টকাট। এক লাইনে এই ধরনের সব ম্যাথ আমরা করে ফেলতে পারবো। তো আমি একটু পরে তোমাদের যে কোনো একটা ম্যাথ বড় নিয়মেও দেখাবো, ছোট নিয়মে দেখাবো, দুইটা ইভেন্চুয়ালি একই জিনিস, জাস্ট মানে সময়টা কম লাগে। সো আমি বড় নিয়মটাও দেখাবো, ছোট নিয়মটাও দেখাবো, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। আপাতত তুমি জাস্ট মনে রাখো, তোমাকে যদি একটা সমীকরণ দেওয়া থাকে, নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া থাকে, তোমাকে যদি কিনা বলে যে ওই বিন্দুগামী সমান্তরাল রেখার সমীকরণ বের করো, তুমি সিম্পলি লিখবা ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0, দেন xy এর জায়গায় x1 y1 বসিয়ে তুমি k এর মান বের করবা, k এর ওই মানটা তুমি মূল সমীকরণে বসিয়ে দিবা। অথবা তুমি চাইলে এক লাইনে সেম কাজটা করতে পারো। আর এখানে পাশাপাশি আরো কিছু কথা লিখা আছে। প্রথমত লিখা আছে দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যদি কিনা তাদের ঢাল দ্বয়ের মান সমান হয়। ঠিক আছে, তো ঢালের মান সমান হওয়ার কথাটা মানে কি, ঢালের মান সমান হয় আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এম মানে কি, গত ক্লাসে শিখেছি এম মানে হচ্ছে মাইনাস এ বাই বি। ঠিক আছে, তো এই যে মাইনাস এ বাই বি আমরা গত ক্লাসে শিখেছি, তাহলে এখন দেখো m1 মানে কি হবে, m1 মানে হবে হচ্ছে মাইনাস a1 বাই b1। আবার m2 মানে কি হবে, m2 মানে হবে হচ্ছে মাইনাস a2 বাই b2। তো তুমি যদি কিনা এখন এদের যেহেতু বলেছি এদের মান সমান হবে, তাহলে তুমি একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে কিন্তু জিনিসটা লিখতে পারো। প্রথমত এখানে মাইনাস আর মাইনাস কেটে দিলা, a1 b1 সমান a2 b2 মানে ভাগ, দেন তুমি এদেরকে একান্তরকরণ করে কোনাকুনি গুণ করে দিলা, তাহলে ইভেন্চুয়ালি আমাদের এটা কিন্তু আরেকটা শর্টকাট। ঠিক আছে, তো তাহলে আমরা কি কি মনে রাখবো, প্রথমত মনে রাখবো ঢালের মান সমান হবে, দ্বিতীয়ত আমরা মনে রাখবো হচ্ছে এদের অনুপাত মানে সহগের অনুপাত কি হবে, সমান হবে, কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্মটা কিন্তু থাকবে না। মানে আমি একটু বুঝিয়ে বলি, যখন দুটা সরল রেখা একটা আরেকটার উপর সমপতিত হবে, তখন যেটা হবে a1 বাই a2 ইকুয়ালস b1 বাই b2 ইকুয়ালস c1 বাই c2। ঠিক আছে, বাট যখন রেখাটা সমান্তরাল থাকবে তখন হচ্ছে a1 a2 ইকুয়ালস b1 b2, বাট এখানে c1 আর c2 যে অনুপাতটা এটা সমান হবে না। যখন সমান হয়ে যাবে তখন তারা সমপতিত করবে। সো এই যে টপিকটা, এটা আমরা শিখেছি টপিক 1-এ আমাদের আজকের ক্লাসের, আর এটা এখন আমরা মাত্র শিখলাম। সো আমরা যাতে গুলিয়ে না ফেলি, ঠিক আছে, সো এই ক্ষেত্রে এটা আমি মুছে দিই কারণ এটা আগের স্লাইড গুলোতে খুব সুন্দর করে লেখা আছে। সমপতিত হলে সবগুলো সহগ এবং তাদের যে কনস্ট্যান্ট টার্ম সেটা সহ অনুপাতগুলো সমান হবে। আর যখন তারা সমান্তরাল হচ্ছে তখন কেবলমাত্র এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত কি হবে, সমান হবে, যেটা এখানে লেখা আছে। আর পাশাপাশি 3 নাম্বার যে পয়েন্টটা, এটা তো আমরা এতক্ষণ এখানে ইন ডিটেইলে আলোচনা করলাম শর্টকাট সহ, আমরা একটু মনে রাখবো। আর পাশাপাশি আমরা আরেকটা জিনিস মনে রাখবো, দুইটা রেখা যদি কিনা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ ইভেন্চুয়ালি দুইটা রেখা যদি কিনা পরস্পর সমান্তরাল হয় এটা তো কখনো ছেদ করবে না, ছেদ না করলে কোণও হবে না, সো আমরা থিওরিটিক্যালি এটাকে 0 ডিগ্রি মনে করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো। আমি লিখে দিই, তোমরা এটা মনে রাখবা যে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, যেটাই বলো না কেন। ঠিক আছে, ওকে, সো এগুলো আমরা মনে রাখবো। এখন বাট সেই তুলনায় আমাদের ম্যাথ অনেক ইজি অ্যান্ড সিম্পল, চলো আমরা ঝটপট ম্যাথগুলো করে ফেলি। প্রথম ম্যাথ, এখানে হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, বলেছে এই দুইটা বিন্দুগামী সরল রেখা, আরো অন্য দুইটা বিন্দু আছে, এই সরল রেখার সমান্তরাল হলে কে এর মান কত। সো এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। প্রথম ভাবটা হচ্ছে এইখানে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে আমরা তাদের সরল রেখার সমীকরণটা বের করে নিতে পারি। ঠিক আছে, আবার এখানে যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, এর ওই বিন্দুগামী যে সমান্তরাল রেখা, ঠিক আছে, সেটার সমীকরণ বের করে নিতে পারি, দেন সিম্পলিফাই করে এখানে কে এর মানটা বের করতে পারি। বাট এই প্রসেসটা আমার কাছে পছন্দ হচ্ছে না, একটু বড় মনে হচ্ছে। রাদার আমরা খুব ইজিলি যেটা করতে পারি, যেহেতু এখানে সবগুলা বিন্দুর সমীকরণ, সবগুলা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া এবং এরা পরস্পর সমান্তরাল, তাহলে এদের ঢালের মান কি হবে, সমান হবে, তাই না? তো যেহেতু ঢালের মান সমান, দেখো প্রথম দুটা বিন্দুর ঢাল কত, প্রথম দুটা বিন্দুর ঢাল হচ্ছে 1 - 3 কোটির অন্তর,
ডিভাইডেড বাই কি ভুজের অন্তর, তাহলে এখানে কি আসবে 2 মাইনাস -8, ঠিক আছে। এটা সমান কি হবে পরের দুইটা বিন্দুর যে ঢাল, ঠিক আছে, পরের দুইটা বিন্দুর উপরে কি কোটির অন্তর, কোটির অন্তর কত -1 + 0, ঠিক আছে, মানে -1 - 0 একই কথা, জিরোর আসলে কোনো কন্ট্রিবিউশন নেই, একটা লিখলেই হয়। আর এখানে কি আসবে, আমরা কোটির অন্তর লিখলাম ভুজের অন্তর, ভুজের অন্তর হচ্ছে 11 - k, ঠিক আছে। এই দুটো সমান হবে, তাহলে আমি এবার ক্যালকুলেশন শুরু করি। এখানে আসবে হচ্ছে -2, আর এখানে আসবে হচ্ছে 10, এখানে আসবে -1, আর এখানে আসবে 11 - k। তো এবার আমি যদি এটাকে কোনাকুনি গুণ করি, এটা হবে -22 + 2k, এটা আসবে -10, তাহলে এটাকে সিম্পলিফাই করলে 2k ইকুয়ালস আসবে হচ্ছে -10 + 22, which is eventually হচ্ছে +12, তার মানে k ইকুয়ালস আসবে হচ্ছে 6। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আমরা এই পরের ম্যাথটায় চলে যাই। আচ্ছা, এইটারও না একটা সুন্দর শর্টকাট আছে, ঠিক আছে। শর্টকাটটা আমি না বলি, আগে অঙ্কটা বুঝাই, তাহলে তোমরা শর্টকাটটা বেটার বুঝতে পারবা। যেমন হচ্ছে যে কি বলেছে, যেখানে হচ্ছে thrice x - twice y + 1 = 0, এরকম একটা রেখা আছে। তো এটা সমান্তরাল রেখা কি thrice x - twice y + k = 0। ওকে, আচ্ছা, তো এখন এই সরল রেখাটা আবার কোন বিন্দুগামী, এটা হচ্ছে 0 0 বিন্দুগামী। তো এটা যদি 0 0 বিন্দুগামী হয়, তখন আমরা কি করব, x এবং y এর জায়গায় 0 বসাবো, তার মানে 3 × 0 - 2 × 0 + k = 0। তো ইভেনচুয়ালি সবকিছুই 0 হয়ে যাবে, তার মানে k = 0, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতে পারি, আমরা যদি এখন k এর মান বসাই, তাহলে ইভেনচুয়ালি এটা আসবে thrice x - twice y = হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে thrice x - 2 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যে যখন কিনা কোন একটা রেখা তোমাকে দিবে, দিয়ে তোমাকে যখন বলবে যে ওইটা সমান্তরাল রেখা বের করো যেটা মূল বিন্দুগামী, এখন যখন তুমি সমান্তরাল রেখাটা বের করতে যাবা, তুমি দেখো এখানে যাই হোক না কেন, এখানে 3 2 যাই হোক না কেন, সবশেষে অবশ্যই কে এর মান কত আসবে, 0 আসবে। তো তার মানে আমি যদি এই ম্যাথসটা করতাম, এই যেখানে কি লেখা thrice x - twice y + 1 = 0, এটার যে সমান্তরাল রেখাটা মূল বিন্দুগামী, আমি একবারই লিখে দিতে পারবো thrice x - twice y = 0। কারণ এই যে কনস্ট্যান্ট টার্ম, মানে এখানে তুমি কি লিখার কথা, তুমি লিখার কথা হচ্ছে +k = 0, বাট আমি জানি এই k এর মানটা কত আসবে, 0 এ আসবে। সো এটা আসলে লিখা আর না লিখা কোনো ম্যাটার করে না, ইভেনচুয়ালি এটাই অ্যান্সার, ঠিক আছে। সো এটা আসলে শর্টকাটের থেকে বড় ব্যাপার হচ্ছে কমন সেন্স, আমরা কমন সেন্স দিয়ে এটা মনে রাখতে পারবো। তো যাই হোক, এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথটায় চলে যাই। তো নেক্সট ম্যাথটা হচ্ছে যে আমি একটু আগে যে কেসগুলো আলোচনা করেছি, এর মধ্যে একটা আইডিয়াল কেস বলতে পারো। তো এটা হচ্ছে আমি বড় নিয়মে করে দেখাবো, শর্টকাটেও করে দেখাবো। সো প্রথমে বড় নিয়মে দেখাই। বড় নিয়মটা কি, এখানে দেওয়া আছে thrice x - 4y + 8 = 0 একটা রেখা, এবং এইটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। সো এই যে thrice x - 4y + 8 = 0, মানে 1 2 হচ্ছে এটা সমান্তরাল রেখা দিয়ে যাবে আর কি। সো এটা সমান্তরাল রেখাটা কি thrice x - 4y + k = 0। সো মূলত নিচের যে রেখাটা সেটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। সো 1, 2 বিন্দুগামী হলে আমি কি করব, x y এর জায়গায় 1 আর 2 আমি বসিয়ে দিব। সো দেন আমি যদি ফার্দার ক্যালকুলেট করি 3 - 8 + k = 0, তার এখানে আসবে হচ্ছে -5, তাহলে k = 5। দেন আমি এই মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিব, তাহলে এটা আসবে thrice x - 4y + 5 = হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে thrice x - 4y + 5, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে এটা আপনি বললেন যে এক লাইনে করে ফেলবেন, সেটা এখন চলো আমরা একটু দেখি। 1 2 thrice x - 4y + 5 = 0, হ্যাঁ, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আমরা বলেছিলাম যেটা এক লাইনে করব, সো এটা কিভাবে এক লাইনে করা যায় সেটা এখন আমরা একটু দেখব। সো এক লাইনে করার ওয়েটা হচ্ছে, এখানে কি হবে, আমরা বলেছিলাম যে ax + by ইকুয়াল, এখানে আসবে হচ্ছে ax1 + by1। সেখানে যদি আমি মানগুলো বসাই, কি কি দেওয়া আছে, thrice x - 4y, thrice x - 4y ইকুয়াল, এখানে a এর মান কত 3, x1 কত, x1 হচ্ছে 1, প্লাস b এর মান কত, এখানে b হচ্ছে -4, ঠিক আছে, আর y1 কত, y1 হচ্ছে 2। সো এবার আমি জাস্ট এদেরকে ক্যালকুলেট করে দিব। তাহলে এখানে যেটা হবে thrice x - 4y, এখানে 3 আসবে, এখানে আসবে হচ্ছে -8, which is eventually আসবে হচ্ছে -5। ওকে,
সো এবার আমি যে কাজটা করবো, এদেরকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। অলরাইট, সো এই গেল হচ্ছে আমাদের এই ম্যাথটা। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা যেটা করবো, আমাকে বলেছে আলফার কোন মানের জন্য রেখাটি সমান্তরাল হবে। ওকে, সেখানে দুটি ইকুয়েশন দেওয়া আছে এবং বলেছে এটা পরস্পর সমান্তরাল। সো যেহেতু এটা পরস্পর সমান্তরাল, আমরা কি জানি, আমরা জানি এদের ঢালের মান কি হবে, সমান হবে। আর যেহেতু এখানে একদম বিন্দু আকারে দেয় নাই, এখানে হচ্ছে একদম সমীকরণ আকারে দিয়েছে, তাহলে আমরা যেটা করব এই ফর্মুলাটা ইউজ করতে পারি, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। তাহলে আমাদের সময় কম লাগবে। তাহলে এখানে যেটা করব, আলফা মাইনাস 1 আলফা প্লাস 1, আচ্ছা সরি, a1 বাই a2, তাহলে এখানে a2 কত, এখানে হচ্ছে 3। আবার b1 কত, b1 হচ্ছে আলফা প্লাস 1 আর ডিভাইডেড বাই কত, 5। এবার জাস্ট এদেরকে কোনাকুনি গুণ করো, 5 আলফা মাইনাস 5, 3 আলফা প্লাস 3, সেখানে সরি এক্স লিখে ফেলেছি, হচ্ছে আলফা। তাহলে এইখানে -3 করো, 5 আলফা 3 আলফা করলে হয় 2 আলফা, আর এই -5 কে পাশে পাঠিয়ে দাও, তাহলে এটা হবে 8। তাহলে আলফা ইকুয়ালস হচ্ছে 4। একদম ঝটপট, ইজি পিজি ম্যাথ, ঠিক আছে। অলরাইট, সো দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? ওকে, অলরেডি আমরা শিখেছি দুটো সরলরেখা সমান্তরাল হবে যদি a1 a2 আর এখানে b1 b2 থাকে। তাহলে কোনাকুনি গুণ করো, a1 b2 ইকুয়ালস আসবে b1 a2। এক পাশে নিয়ে আসো, a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল 0। সো এটা না আমরা মুখস্থ রাখবো, এটা আসলে আমরা এক্সাম হলে করার মতো সময় নেই, এটা আমরা মুখস্থ রাখবো যে a1 b2 মাইনাস a2 b1, a1 b2, হ্যাঁ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা হচ্ছে যে এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে লম্বরেখার সমীকরণ, এই স্লাইডটা। তো এখানে হচ্ছে যে আমরা যেটা করব, যে কি কি আছে চলো একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, তোমাকে যদি দুটো সরলরেখা দেয়, একটা হচ্ছে মনে করো একটা সরলরেখা দিয়েছে যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এটা লম্বরেখার সমীকরণটা কি? এটা লম্বরেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস ay প্লাস k ইকুয়ালস টু 0। দেন এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কাছে কেটা কিন্তু জানা নাই। তো এখানেও তুমি আগের প্রসিডিওরে যদি কিনা তোমাকে একটা বিন্দু দিয়ে দেয় x1 y1, দেন তুমি আবার কে এর জায়গায় মানটা বসাবা। তাহলে এখানে আসবে হচ্ছে bx1 মাইনাস ay1 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে কে সমান কত আসছে? কে সমান আসছে হচ্ছে মাইনাস bx1 মাইনাস ay1, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু তুমি আরেকটা ওই যে আগের টপিকের মতো একটা শর্টকাট বানিয়ে ফেলতে পারো। সেটা কি? এটা হচ্ছে bx1 মাইনাস ay1, এখানে আমরা হচ্ছে কে এর মানটা বসাবো। তাহলে এখানে কে এর মান কত? এটা হচ্ছে মাইনাস bx1 মাইনাস ay1 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা সরি, এই জায়গায় ভুলে আমি x1 লিখে ফেলেছি, কি বললাম? তাহলে এখানে যেটা করবো যে আমি এই সমীকরণটায় জাস্ট মান বসাবো। তাহলে কি হবে, bx মাইনাস ay, আর এখানে কে এর জায়গায় জাস্ট মানটা বসিয়েছি। এখন এটা আমরা সহজে মনে রাখবো কিভাবে? খুব সিম্পল, এই যে bx মাইনাস ay সমান, এখানেও bx মাইনাস ay, কিন্তু x এ আর y এর জায়গায় একটা 1 দিয়ে দিবা। এভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে এখানেও কিন্তু আমরা সেম টাইপের ম্যাথ গুলো একই ওয়েতে করতে পারি, মানে আমরা শর্টকাটেও করব, আবার হচ্ছে বড় নিয়মেও করব, ঠিক আছে। আচ্ছা, উপরের ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, উপরের ক্ষেত্রে যেটা হয়েছে যে যদি দুটো ঢাল থাকে তাদের ঢালের গুণফল -1, এটা আমরা অনেক আগে থেকে জানি, ঠিক আছে। আবার পাশাপাশি ওই যে সিমিলার আইডিয়া, ঠিক আছে। দেখো m1 এর মান কত? m1 মান হচ্ছে মাইনাস a1 বাই b1, আমরা জানি। m2 এর মান কত? মাইনাস a2 বাই b2, এই পাশে সমান কত? -1। তাহলে এখন তুমি যদি এদেরকে ক্যালকুলেট করো, দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই পাশে কি হবে? a1 a2, ওই পাশে কি হবে? মাইনাস b1 b2। তো পুরোটাকে তুমি যদি এক পাশে নিয়ে আসো তখন কি হবে? a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। এটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। এটাও কিন্তু যে এমসিকিউ তে আসে। তো এই ছিল মোটামুটি আমাদের এই টাইপ নিয়ে ইনিশিয়াল কথাবার্তা। চলো আমরা ম্যাথসে চলে যাই। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটা কথা একটু বলে রাখি। মনে করো কোন একটা সরলরেখার ঢাল হচ্ছে m, ঠিক আছে। তোমাকে বলতে পারে যে এটা লম্ব যে রেখা তার ঢাল কত। তো তুমি একটু চিন্তা করে দেখো, আমরা জানি এটা লম্ব যে রেখা তার ঢালের যে গুণফল সেটা সমান কত হবে? -1। এখন m এর সাথে কত গুণ করলে -1 হয়? একটু চিন্তা করে দেখো, 1/m, আর আগে একটা কি দিতে হবে? মাইনাস। পুরো জিনিসটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার বলি। মনে করো হচ্ছে তোমাকে যদি বলে যে কোন একটি সরল রেখা দেওয়া আছে, সো এটার ঢাল মনে করো হচ্ছে m, তাহলে এটার লম্ব যে সরল রেখা, ঠিক আছে, সেটা কত? তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, এম এর সাথে সেই লম্ব সরল রেখার যে ঢাল সেটা গুণ করলে কত আসবে? -1 আসবে।
এখন এম এর সাথে কত গুণ করলে -1 হয়? তুমি প্রথম কথা এটাকে 1/m বানিয়ে আগে একটা মাইনাস দিয়ে দিবা। তাহলে কি করব, যদি আমি m পাই প্রথমত এটাকে উল্টে দিব, উল্টে দিয়ে আগে একটা কি দিব, মাইনাস দিব, দ্যাটস ইট। ঠিক আছে, তো চলো এবার এটা দেখি কি বলেছে। একটা সরলরেখা দেওয়া, এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত? তো যেই সরলরেখা দেওয়া সেটার ঢাল আগে বের করি। সেটা ঢাল কত? -a/b। ঠিক আছে, তো আমি যখন এটা লম্ব রেখার ঢাল বের করবো, আমি তোমাদের কি বলেছি, প্রথমত এটাকে উল্টে দাও। উল্টে দিলে কত আসবে? এখানে -5/2 আছে, উল্টে দিলে আসবে হচ্ছে -2/5। আর আমি বলেছিলাম চিহ্নটা চেঞ্জ করে দাও, মানে আগে একটা মাইনাস দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আগে একটা মাইনাস দিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2/5। ঠিক আছে, ওকে, চলো এবার নেক্সট ওয়ান চলে যাই। নেক্সট ওয়ানে কি বলেছে, এখানে এ আর বি দুটা বিন্দু দেওয়া আছে, এই সংযোগ রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা অনেক ভাবে করতে পারি। প্রথম যেভাবে করতে পারি, এখানে এ আর বির মান দেওয়া আছে, এই এ আর বির মান ব্যবহার করে এই এ বি সরলরেখার সমীকরণ বের করতে পারি। দেন আমরা হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্তের কনসেপ্ট ব্যবহার করে তার সমদ্বিখণ্ডন বিন্দুর মান বের করতে পারি। ঠিক আছে, দেন সেই সমদ্বিখণ্ডন বিন্দুটা ব্যবহার করে আমরা যেটা করতে পারি, এই যে এই রেখা এবং এই মানে এই রেখা উপরের রেখার সাথে লম্ব এবং নিচের বিন্দুর দিয়ে যায়, সেই লম্ব রেখার সমীকরণটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো চলো একটু আমরা দেখি, এটা একটা প্রসেস, আমরা এইভাবে করতে পারি। আরেকটা প্রসেস হতে পারে, যেহেতু কিনা আমরা এমন একটা সরলরেখা বের করব যা কিনা হচ্ছে এটার সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডন বিন্দু দিয়ে যায়, তার মানে x1 y1 বিন্দু দিয়ে যায়। আবার এটা হচ্ছে এই রেখাটার লম্ব, তাহলে আমি যদি প্রথমটার ঢাল বের করে ফেলতে পারি, তাহলে আমি দ্বিতীয়টারও ঢাল বের করতে পারবো। তাহলে তুমি ঢাল জানো, কোন বিন্দু দিয়ে যায় সেটাও জানো, তাহলে কিন্তু তুমি এই ম্যাথটাও করতে পারবা। ঠিক আছে, আমি সেকেন্ড প্রসিডিউরে তোমাদের করিয়ে দিই একটু ডিটেইলে বুঝিয়ে বুঝিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমি এ আর বির ঢাল বের করি। তো এখানে এ বির ঢাল, যদি ঢাল বের করতে চাই, সে ঢালটা কত? ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর 2 - 1, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর 5 - 2। ক্যালকুলেট করলে কত হবে? ক্যালকুলেট করলে হবে 1/3। সো 1/3 হচ্ছে এবি এর ঢাল। ঠিক আছে, তাহলে এবি এর সাথে যে লম্ব, লম্ব রেখার ঢালটা কি হবে? লম্ব রেখার ঢাল আমরা কি বলেছি, প্রথমত আমরা জিনিসটাকে উল্টে দিব, 1/3 আছে, উল্টে দিলে কত? 3, আর আগে একটা মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা যেই রেখাটা বের করতে চাচ্ছি এটা কিন্তু হচ্ছে সেই লম্ব রেখার ঢাল। এরপর আমার কাজ হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দু বের করা। তো সমদ্বিখণ্ডন বিন্দু আমি কিভাবে বের করব? আমরা গত ক্লাসে শিখেছি কম কম বেশি বেশি একটা ট্রিক্স। সেটা হচ্ছে এ মনে করো একটা বিন্দু দেওয়া উইচ ইজ 2,1, আর বি মনে করো আরেকটা বিন্দু দেওয়া উইচ ইজ 5,2। তুমি চাইলে ফর্মুলা ব্যবহার করতে পারো। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে x1 x2 ডিভাইডেড বাই 2 আর y1 y2 ডিভাইডেড বাই 2। তো এইভাবে তুমি ফর্মুলা ব্যবহার করে করতে পারো। এটা হচ্ছে 7/2 আসবে, আর এটা আসবে হচ্ছে 3/2। তুমি এভাবে করতে পারো, অথবা তুমি কম কম বেশি বেশির আইডিয়া ব্যবহার করেও করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে তুমি কম কম বেশি বেশি চিন্তা করো, এখানে আছে 1, এখানে আছে 2। ঠিক আছে, তো তুমি হচ্ছে এদের মিডল পয়েন্টটা বের করতে চাচ্ছ। সো 1 আর 2 বেড়েছে কত? 1, তাহলে পুরা রাস্তায় বেড়েছে 1, তাহলে অর্ধেক রাস্তায় বাড়বে কত? হাফ। তার মানে তুমি 1 এর সাথে হচ্ছে হাফ যোগ করবা। তো 1 এর সাথে হাফ যোগ করলে সেটা কত হবে? 1.5। 1.5 মানে কি? 3/2। তাহলে এটা আমি মুখে মুখেও করতে পারি 3/2। ঠিক আছে, আবার দেখো এখানে আছে 2, এখানে আছে 5। তো এখানে 2 আর 5 বেড়েছে কত? 3 বেড়েছে। তাহলে পুরা রাস্তায় বেড়েছে হচ্ছে 3, তাহলে অর্ধেক রাস্তায় বাড়বে কত? সেটা বাড়বে 1.5। ঠিক আছে, সো 2 এর সাথে তুমি যদি 1.5 যোগ করে এটা হবে 3.5, 3.5 মানে হচ্ছে 7/2। সো আজকে হয়তো এই ট্রিক্সটা তোমার কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ অ্যান্সার গুলো ফ্র্যাকশনে এসেছে, ভগ্নাংশে। বাট যদি ভগ্নাংশ না হয় অন্য কিছু হতো, তোমার কাছে কিন্তু এটাই ইজিয়ার লাগতো। তো যাদের কাছে এটা ইজিয়ার লাগবে তারা এটা করবা, যাদের কাছে মনে হবে যে না ভাইয়া ফ্র্যাকশন আসছে একটু গ্যাঞ্জাম লাগতেছে, তারা এই নিচেরটা করতে পারো। ঠিক আছে, মানে ফর্মুলা দিয়েই করতে পারো। তো যাই হোক, আমরা এখন যেই রেখাটা বের করতে চাচ্ছি সেই রেখাটার ঢাল মানে এম দেওয়া আছে এইটা, আর সেটা হচ্ছে এই নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে আমরা তার সরলরেখার সমীকরণ একবারে বের করতে পারি। সেটা কি? y - y1, y1 কত এখানে? 3/2 সমান m ইন্টু x - x1, তাহলে এখানে হচ্ছে 7/2। তো আমি যদি এখানে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত আসবে দেখো। ক্যালকুলেট করলে যেটা আসবে, আমি পুরাটাকে প্রথমে একটা কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করে দিলে এটা আসবে হচ্ছে 2y - 3 ইকুয়াল, আচ্ছা m এর মানটা আগে একটু বসিয়ে দিতে পারলে ভালো হতো। যাই হোক, m এর মান যদি বসে, এখানে m এর মান এসেছিল -3, তাহলে এখানে -3 থাকুক। ঠিক আছে, দেন যেহেতু আমি পুরাটাকে 2 দিয়ে গুণ করতেছি, 2 দিয়ে গুণ করলে এখানে আসবে হচ্ছে 2x - 7।
ঠিক আছে, এবার আমি জাস্ট একটু ডান বামে নিয়ে নিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে টুয়াইস ওয়াই মাইনাস 3, এখানে আসবে মাইনাস 6x প্লাস 21। দেন আমি যদি ফার্দার ক্যালকুলেশন করি 6x টাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি আসবে, এখানে আসবে হচ্ছে 6x প্লাস 2y, মাইনাস 3 টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কত আসবে 24। দেন আমি যদি পুরোটাকে 2 দিয়ে ভাগ করি, থ্রাইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে 12। তাহলে এখানে থ্রাইস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 12, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে যেটা বলেছে, একটি সরলরেখা কর্তৃক ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 3 এবং রেখাটি এই রেখাটির উপর লম্ব। সো এই ম্যাথটি একটু ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ। ঠিক আছে, আমাকে রেখাটার সমীকরণ বের করতে বলছে। সো যেহেতু এখানে মূল রেখাটা দেওয়া আছে, আমি তার লম্ব রেখার সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবো। যেমন এখানে মূল রেখা কি দেওয়া, টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এটা লম্ব রেখার সমীকরণ কি হবে, থ্রাইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমাকে কোনো বিন্দু টিন্দু দেওয়া নাই, আমি কে এর মান বের করতে পারতেছি না, বাট এখানে আমাকে বলে দিয়েছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত। সো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি আমি বের করতে চাই, আমি দুইটা ওয়েতে চিন্তা করতে পারি। একটা ওয়ে কি হতে পারে, একটা হতে পারে আমি পুরাটাকে এইভাবে লিখতে পারি যে থ্রাইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই সমান মাইনাস কে। তাহলে এটাকে আমি মাইনাস কে দ্বারা ভাগ করে দিই, ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওই সিস্টেমে যদি করি, তাহলে এখানে আসবে হচ্ছে থ্রাইস এক্স ডিভাইডেড বাই মাইনাস কে প্লাস 2y ডিভাইডেড বাই কে ইকুয়াল হচ্ছে 1। বা এটাকে আমি আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এক্স, এখানে কে বাই 3, আর এখানে হচ্ছে ওয়াই কে বাই 2 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে অলরেডি আমাকে একটা ইনফরমেশন দেওয়া, সেই ইনফরমেশনটা কত, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 3, তার মানে এইটাই তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটা সমান কত 3। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি যে কে বাই 2 ইকুয়াল হচ্ছে 3, তাহলে এখানে কে সমান হচ্ছে 6। তাহলে আমি জাস্ট 6 এর মানটা বসাই দিই, তাহলে থ্রাইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 6, থ্রাইস এক্স মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো এটা একটা ওয়ে হতে পারে, অথবা তুমি এটাকে আমি যেরকম এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস 1 দিয়ে করেছি, তুমি চাইলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এভাবেও চিন্তা করতে পারো, যেহেতু এখানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 3 দেওয়া ছিল। অলরাইট, আচ্ছা, তো এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলেছে এখানে দুইটা জিনিস দেওয়া, রেখা দুটি লম্ব হলে এ এর মান কত। তো আমরা অলরেডি শিখেছি দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল হচ্ছে 0 হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে মানটা বসাই, তাহলে এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি, প্রথমে এখানে a1 হচ্ছে 2, a2 কত, a2 হচ্ছে 3, তারপর b1 কত -1, b2 কত -a সমান হচ্ছে 0। তাহলে আমি জাস্ট ক্যালকুলেট করি, এখানে আসবে 6, এখানে প্লাস a ইকুয়াল 0, তাহলে আমি যেটা বলতে পারি a ইকুয়ালস টু হচ্ছে -6। তাহলে আমি এই শর্টকাট বা এই ফর্মুলাটা ব্যবহার করে খুব দ্রুত ম্যাথটা করে ফেলতে পারি। নেক্সট ওয়ান, এখানে কি বলেছে, একটা রেখা দেওয়া, সো এই যে রেখা দেওয়া, এটা লম্ব রেখা কি হবে 5x। আচ্ছা, আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো এক্সচেঞ্জ করতে হয়। তাহলে আমরা যেটা শিখেছিলাম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 থাকলে লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। ঠিক আছে, আমি শর্টকাট এবং লং কাট দুইটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো, প্রথমে কি সমীকরণ দেওয়া, 5x মাইনাস 7y মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে আমি যেটা করব, এখানে প্রথমে আমি মাইনাস দিয়ে হচ্ছে, তাহলে বি, এখানে বি কত -7 -7x, দেন এখানে মাইনাস দিব এর মান কত, এর মান হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে এভাবে লিখবো প্লাস কে ইকুয়াল 0। ঠিক আছে, এটা একটা প্রসিডিউর। দেন এখানে কত কত বিন্দু দিয়ে যাচ্ছে 2 আর -3, সো 2 আর -3 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমি যদি মানগুলা বসাই, দেখো তাহলে এখানে যেটা করব -7 ইন্টু 2, আর এখানে -5 ইন্টু -3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি যদি এবার ফার্দার ক্যালকুলেট করি, তাহলে এখানে যেটা পাবো -14, আর এখানে মাইনাস আছে প্লাস, প্লাস এখানে পাবো হচ্ছে 15 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার হচ্ছে ফার্দার ক্যালকুলেট করলে কে সমান পাবো 1, কে সমান 1, এই মানটা হচ্ছে এখানে বসিয়ে দিই। তাহলে এখানে যেটা পাবো -7x, আচ্ছা এখানে y হবে, সরি একটু টাইপো ছিল, এখানে y হচ্ছে y, ওকে। আচ্ছা -7x -5y, আচ্ছা এখানে তাহলে হবে -7x -5y, আর এখানে k এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা এবার যদি কিনা মানগুলো জাস্ট বসিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে k এর ভ্যালু হচ্ছে -1, আচ্ছা -15, হ্যাঁ এখানে হচ্ছে 1 ছিল, তাহলে এখানে k এর ভ্যালু হবে -1, সরি -1, ওকে। তাহলে এখানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে পুরোটাকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে অপশন ডি। সো এটা একটা প্রসিডিউর। আমাদের আরেকটা প্রসিডিউর হতে পারে, যেমন আমি তোমাদের একটা জিনিস একটু দেখাই,
এখানে যে তুমি bx মাইনাস ay লিখেছো, তুমি কিন্তু চাইলে মাইনাস বি প্লাস ay এভাবেও লিখতে পারো। ঠিক আছে, আমি একটু লিখে দিই তোমাদের। কি বললাম, এখানে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা লম্বরেখার সমীকরণ কি, bx মাইনাস ay প্লাস k ইকুয়ালস টু 0। এটা যেমন হতে পারে, তুমি আবার চাইলে মাইনাস bx প্লাস ay প্লাস কে ইকুয়াল 0 এটাও লিখতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই এভাবে লিখলে কি হবে? হ্যাঁ হবে। তুমি প্রথমটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলেই কিন্তু তুমি দ্বিতীয়টা পাচ্ছ। বাট এখানে একটা কথা, প্রথমটার ক্ষেত্রে কে এর মান আর দ্বিতীয়টার ক্ষেত্রে কে এর মান কিন্তু একটু আলাদা আসবে, প্লাস মাইনাসের ডিফারেন্স আসবে। তোমাদের একটু অঙ্কটা করে দেখাই, কিন্তু অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, তো চলো আমরা একটু অঙ্ক দিয়ে আবার দেখি। অলরেডি আমরা একটা করলাম একটা নিয়মে, ঠিক আছে, এবার আমরা আরেকটা নিয়মে করি। ঠিক আছে, আরেকটা নিয়মে যদি করি, আরেকটা নিয়মে কি হবে, ফর্মুলা দেওয়া হচ্ছে, প্রশ্ন দেওয়া 5x মাইনাস 7y মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তো এবার আমি তোমাদের কি বলেছি, এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি যে bx মাইনাস ay প্লাস k। এবার আমি যেটা করব, আমি হচ্ছে এখানে লিখবো মাইনাস বি। ঠিক আছে, মাইনাস বি হলে কি হবে 7x। ঠিক আছে, আর আমি যদি তোমাদের ফর্মুলাটা বারবার দেখাই, এই যে এখানে মাইনাস bx প্লাস ay, তাহলে এবার প্লাস ay লিখবো, তাহলে এখানে কি হবে প্লাস ay। ওকে, দেন এখানে হচ্ছে প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার যদি এখানে হচ্ছে আমি মানগুলো বসাই, আচ্ছা এখানে আবারও y হবে, তো আমি যদি মানগুলো বসাই, x এর মান কত, x এর মান হচ্ছে 2, তাহলে 7 ইন্টু 2 প্লাস এখানে 5 এর মান কত, y এর মান কত -3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে 14 মাইনাস 15 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে -1 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে কে সমান কত 1। সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কে এর মান ছিল -1 আর ওই ক্ষেত্রে কে এর মান হচ্ছে 1, তার মানে একটা প্লাস মাইনাসের কিন্তু চেঞ্জেস আসে, বাট আসলে মূল অ্যান্সার কিন্তু ঠিক থাকবে। কিভাবে, এখানে যদি তুমি কে এর মান 1 বসিয়ে দাও, স্টিল তোমার অ্যান্সার কি থাকবে 7x প্লাস 5y প্লাস কে ইকুয়ালস প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কখন কোনটা ইউজ করবো, যে প্লাস মাইনাস যেটাতে বেশি আছে ওটা একটু জাস্ট ডিফিকাল্টিসটা মানে মিটিগেট করার জন্য আমরা যে কোনোটাই ইউজ করতে পারি। যেমন এখানে দেখো, যেহেতু কিনা এখানে একটা মাইনাস টার্ম ছিল, এখানে আবার এই পাশে নিয়ে আসলে আবার মাইনাস হয়ে যায়, দেখতে একটু বাজে লাগে। বাট তুমি যে কোনো নিয়মে করলেই হবে ভাই, জাস্ট সবগুলোই তোমাকে একটু ডিসকাস করে দিলাম। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যে জাতীয় ফর্মুলা সেটাও আমরা করতে পারি। শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা দেখি। শর্টকাটে কি বলেছিলাম যে bx মাইনাস ay ইকুয়াল bx1 মাইনাস ay1। তো তুমি জাস্ট মানগুলো বসো। সো মানগুলো যদি বসাই দেখো কি আসে। প্রথমে এখানে হচ্ছে b কত -7, এ কত 5, তাহলে এখানে -5। ঠিক আছে, দেন এই জায়গায় আমি কি করব, আবার আগের মতো -7 বসাবো, কিন্তু x1 এর জায়গায় বসাবো 2। দেন এখানে মাইনাস এ কত, মাইনাস এ হচ্ছে -5, y1 কত, y1 হচ্ছে -3। এক লাইনেই মানে কয়েক লাইনেই আমার অঙ্কটা শেষ। তাহলে এখানে -7x -5y ইকুয়ালস, এখানে আসবে হচ্ছে -14, আর এখানে আসবে হচ্ছে +15 which is eventually আসবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে -7x -5y -1 ইকুয়াল 0। তাহলে এবার তুমি পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, অ্যান্সার আসবে অপশন ডি। তো তোমার যেভাবে ভালো লাগে তুমি যেই নিয়মে ইচ্ছা করতে পারো। ঠিক আছে, সো এই ছিল আমাদের ম্যাথটা, এবং দেখতে পাচ্ছ এই ম্যাথটা অনেকবার অনেক জায়গায় এসেছে। আচ্ছা, সো এবার x-1 সরলরেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। সো এখানে মূল বিন্দুগামী যেহেতু, যে আমরা আবার সেই পুরাতন প্রসিডিউরে যাই, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে যদি চেঞ্জ করি এটা কি আসবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। ঠিক আছে, অথবা আমি লিখতে পারি -bx প্লাস ay প্লাস k ইকুয়াল 0, আমার যেটা ইচ্ছা। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে আমি কোনটা ইউজ করলে আমার জন্য সুবিধা হবে, তুমি দেখো x মাইনাস y ইকুয়াল 0 আছে, b এর মান কত -1, তাহলে মাইনাস b কত, আমি যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমি ডাইরেক্ট কি লিখতে পারি x। ঠিক আছে, আর এখানে a এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে এখানে কি আসবে প্লাস y। ওকে, আচ্ছা এবার আবার প্লাস কে ইকুয়াল 0, বাট এখানে ওই যে আবার সেই আমাদের একটু আগে হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে একটা ওয়ে দেখেছিলাম না, যেখানে যেহেতু মূল বিন্দুগামী বলেছে তাহলে কে এর মান অবশ্যই কি আসবে 0 আসবে, তাহলে এখানে অ্যান্সার হবে x প্লাস y ইকুয়াল 0, তার মানে অ্যান্সার হবে অপশন সি। ওকে, আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের, এটা তো আমরা অলরেডি মুখে মুখে করে ফেলেছি, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে হচ্ছে আমরা যেটা শিখেছি আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। এটা আমি তোমাদেরকে মুখস্থ করে ফেলতে বলেছিলাম। অলরাইট, সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য, এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।